অনেকে প্রশ্ন করেন যে কানাডাতে ভিসার জন্য আবেদন করেছেন, প্রসেসিং টাইম কত লাগবে? স্পেসিফিক করে বলেন না যে আসলে কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন। কানাডাতে সকল ক্যাটাগরির আবেদনের প্রসেসিং টিম কিন্তু একই সময় ভিত্তিক হয় না। এটা আপনারা মোরালেস সবাই জানেন। এখানে অফিসিয়ালি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন। টেম্পোরারি রেসিডেন্সির বাবদ 3টি ভাগ আছে: ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টাডি পারমিট ভিসা। তো এক একটি ক্যাটাগরির জন্য এক এক ধরনের সময় অ্যাপ্লিকেবল। এই জন্যে আপনারা যদি কেউ প্রশ্ন করেন অবশ্যই মেনশন করবেন যে কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন। গত 29শে এপ্রিল পর্যন্ত কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে তথ্য স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে প্রোভাইডেডকৃত, সেখান থেকে ব্যাকলগ সংক্রান্ত যে আপডেট আমরা পেয়েছি সেটা নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো। ওভারঅল ইনভেন্টরি কানাডাতে কমে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্রেশার একটু কমে গেছে, আবার ব্যাকলগের সংখ্যাটাও কমে গেছে। তো ওভারঅল ব্যাকলগ এবং টোটাল ইনভেন্টরি এটার তুলনামূলক পর্যালোচনা, এবং আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে ওয়েটিংয়ে রয়েছেন তাদের কোন ক্যাটাগরিতে কী পরিমাণে অ্যাপ্লিকেশন ব্যাকলগে পড়ে আছে, এই তথ্যগুলো আজকের আলোচনাতে জানতে পারবেন। তো কানাডা থেকে এবং কানাডার বাইরে যারা শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তথ্যগুলো আপনাদেরকে আপডেট রাখবে। তো এখানে নিউ যে আরসিসির আপডেট, সেখানে দেখা যাচ্ছে ব্যাকলগের যে সংখ্যা সেটা আগের মাসের তুলনায় এখানে 41,300টি কমে গেছে। প্রত্যেক মাসেই মূলত ব্যাকলগের স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যের আলোকে ব্যাকলগের তথ্যগুলো আপডেট করে আইআরসিসি, এবং সেগুলো তাদের ইন্টারনাল ওয়েবসাইটে পাবলিশ হয়। এখানে দেখতে পাচ্ছেন যে 29 এপ্রিল 2025 ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা তারা মূলত এই নিউ ব্যাকলগ আপডেটটা আনভেইল করে। তো এখানে আশা নিরাশার উভয় তথ্যই রয়েছে। যদিও ওভারঅল ব্যাকলগ কমে গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাকলগের সংখ্যা অনেক বেশি আছে পার্সেন্টেজের দিক থেকে। বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্সি, টেম্পোরারি রেসিডেন্সি এগুলোতে কিন্তু 40%-এর উপরে ব্যাকলগ। তো 100 জনের মধ্যে 40 জনই যদি ব্যাকলগে থাকে, তার মানে তারা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং করতে পারতেছে না, তাদেরকে ওয়েটিংয়ে থাকতে হচ্ছে। এর মধ্যে আপনারা যারা শুনছেন অনেকেই এর মধ্যেই পড়ে যাচ্ছেন। এবং এখানে আর একটা আনুষঙ্গিক কথা বলে রাখি, যারা এলএমআই প্রসেসিংয়ের জন্য আবেদন করেছেন, এলএমআই প্রসেস কিন্তু কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট করে না। এটা হচ্ছে কানাডার আর একটি প্রতিষ্ঠান রয়েছে, গভর্নমেন্টের প্রতিষ্ঠান সার্ভিস কানাডা, তারা সেটি করে। তো সেক্ষেত্রে একটা বড় ব্যাকলগ রয়েছে। আমরা এর 2 সপ্তাহ আগে একটি আলোচনা এখানে পাবলিশ করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে এলএমআই প্রসেসিংয়ের ক্ষেত্রে যেটি সর্বোচ্চ 60 বা 60 দিনের মধ্যে হওয়ার কথা, সেখানে 100 দিন বেশি লাগতেছে, মানে 160 দিনেও অনেকের অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে না। তো এই জন্যে যারা আপনার এলএমআইয়ের প্রসেসিংয়ের জন্য আবেদন করতে চান, বিশেষ করে এলএমআইয়ের আবেদনটা তো আপনারা করবেন না, এটা করবে আপনার এমপ্লয়ার যিনি আপনাকে জব দিতে চান। তো এমপ্লয়ারদেরকে এই জন্যে এলএমআইয়ের আবেদন সেভাবে করতে হবে যাতে যে সময় তার এমপ্লয়ি প্রয়োজন তার আগেই, যাতে অনেক আগেই যাতে এলএমআইয়ের আবেদনগুলো করতে পারে, এবং নির্ধারিত সময় যখন থেকে তার ভ্যাকান্সিটি একান্তই দরকার, যে এই সময় থেকে তার কাজের লোকের চাহিদা খুবই দরকার, সেই সময় থেকে যাতে আপনাদেরকে হায়ার করতে পারে। তো এই জন্যে এমপ্লয়ার যারা আপনাদেরকে জব অফার লেটার দিয়েছে আপনাদের জন্য এলএমআই প্রসেস করতেছে লিগ্যাল ওয়েতে, নট ইলিগ্যাল ওয়েতে, তাদের কিন্তু অনেক সময় লাগতেছে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। যারা রিয়েল ওয়েতে এই প্রসেসগুলো করতেছেন তাদের এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তো যাই হোক, আনুষঙ্গিকভাবে এলএমআইয়ের বিষয়টা এখানে আনা হলো। এবং এলএমআইয়ের বিষয়ে আরেকটা বিষয় বলি, আপনাদেরকে রিপিটেডলি মনে করাই দেয়, সেটা হলো কানাডাতে আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ কানাডিয়ান সিটিজেন যারা বা পার্মানেন্ট রেসিডেন্ট, এদেরকে জব দেওয়ার জন্যই মূলত কানাডার সিস্টেমগুলো সবচেয়ে বেশি আপডেট থাকে। তো যখন তারা এই ইন্টারনাল বা কানাডার সিটিজেন বা পিয়ার হোল্ডারদেরকে খুঁজে পায় না, তখনই কেবলমাত্র ফরেন ওয়ার্কারদের জব দেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়। সেক্ষেত্রে যে সমস্ত এলাকায় আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে, সেই সমস্ত জায়গায় কিন্তু লো স্কিল ক্যাটাগরির বা লো ওয়েজেস ক্যাটাগরি, লো স্কিল না, লো ওয়েজেস ক্যাটাগরির এলএমআইগুলো প্রসেস করাই বন্ধ হয়ে গেছে। এই জন্যে আপনারা একটু এই বিষয়গুলো খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন যাতে কোনো সমস্যার মধ্যে না পড়েন। এবার আসি আমরা আগের মূল আলোচনায় ফিরে আসি, সেটা হলো ব্যাকলগ সংক্রান্ত যে কথাগুলো আমরা বলছিলাম। এখন আমরা দেখতে পেলাম যে সর্বশেষ আরসিসির আপডেট অনুযায়ী 19,76,700টি এটা টোটাল অ্যাপ্লিকেশন, এগুলো তাদের প্রসেসিং ইনভেন্টরিতে রয়েছে, এগুলো তাদেরকে প্রসেস করতে হবে। সেখানে ব্যাকলগের সংখ্যা আগের মাসের তুলনায় প্রসেসিং ইনভেন্টরির সংখ্যা কমে গেছে। আগে ছিল 20,29,400, সেখানে এটি 19 লক্ষের ঘরে চলে এসেছে। এটা একটা গুড সাইন বলা চলে, যে
তাদের কাজের প্রেশার কমে গেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, সুতরাং এখানে প্রসেসিংগুলো করতে সুবিধা হবে। তো ওভারঅল এখানে প্রসেসিং নাম্বার আমরা একটু যদি দেখি, the RCC April 2025 update is a testament of Canada's commitment to tackling its immigration backlog while maintaining its ambitious immigration goals. তো যেটা বলছিলাম যে তাদের সর্বশেষ তথ্য মতে তাদের হাতে 19,76,700টি অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশন এর মধ্যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্সি রয়েছে এবং টেম্পোরারি রেসিডেন্সি ক্যাটাগরি রয়েছে। তো এটি আগের তুলনায় 52,700 কমে গেছে আগের মাসের তুলনায়। এখানে ব্যাকলগের সংখ্যা যেটা নিয়ে কথা বলছি, ব্যাকলগের পরিমাণ বর্তমানে 7,79,900, যেটা আগের মাসে ছিল 8,21,200। এখানে 41,300টি ব্যাকলগের সংখ্যা কমে গেছে। তো এটাকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলতেছে গুড সাইন, কিন্তু ইন্টারনাল বা অ্যাকচুয়াল যে অবস্থা ব্যাকলগের যে রেশিও, সেটা গুড সাইন অনেকের কাছে মনে নাও হতে পারে, কারণ ওয়েটিংয়ের পরিমাণ তো কম না একদম এখনও। পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আমরা যদি কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বছরে 2025 সালের ফার্স্ট কোয়ার্টারে কানাডার আইআরসিসি ডিপার্টমেন্ট তারা 1,19,900টি ডিসিশন মেক করেছে ইতোমধ্যে পার্মানেন্ট রেসিডেন্টদের জন্যে। তার মধ্যে তারা এখানে 1,04,300 নিউ পার্মানেন্ট রেসিডেন্টদেরকে এখানে ওয়েলকাম, স্বাগত জানিয়েছে। তো এই বছরে আপনারা জানেন যে টার্গেট হলো 3,95,000, তার মধ্যে 1,04,300 তারা অলরেডি এন্ট্রি করিয়েছে 2025-এ। এরপরে সিটিজেনশিপের ক্ষেত্রে এখানে ওভারঅল যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, 3,56,300 জনকে এখানে সিটিজেন দেওয়া হয়েছে গত এক বছরে। এই এক বছর এটা আপনার 24-এর 1 এপ্রিল থেকে শুরু করে বা 31 মার্চ পর্যন্ত 2025 এই সময়ের মধ্যে তারা 3,56,300 জনকে এখানে সিটিজেনশিপে কনভার্ট করার সুযোগ দিয়েছে, ওয়েলকাম জানিয়েছে, সেটাই বলা হলো। তো এখানে বলা হচ্ছে যে রিফ্লেক্টিং দি কান্ট্রিজ কমিটমেন্ট টু ফস্টারিং ফুল ইন্টিগ্রেশন। টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা ওয়েটিংয়ে রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে, তো এখানে ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে 1,59,200টি স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন, 3,96,000 ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন এখানে তারা প্রসেস করেছে, সাপোর্টিং কানাডাস ইকোনমি অ্যান্ড গ্লোবাল ট্যালেন্ট পাইপলাইন। এবার আমরা একটু ব্রেকডাউন করব কোথায় কী অবস্থা। The IRCC inventory is divided into 3 main categories: citizenship, permanent residency and temporary residency. সিটিজেনশিপের ক্ষেত্রে এখন বর্তমানে টোটাল ইনভেন্টরি অর্থাৎ সিটিজেনশিপ প্রসেসিংয়ের জন্যে অ্যাপ্লিকেশন জমা আছে 2,39,400টি। এখানে ব্যাকলগে আছে 43,600টি। এই টোটালিটি 18%। তো 18% ব্যাকলগ হওয়াটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক বিষয় না। আগের মাসে এখানে ব্যাকলগের সংখ্যা ছিল 42,700, বর্তমানে এটা হয়ে গেছে 43,600। তো ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, তার মানে আরও অধিক পরিমাণে ব্যক্তিরা এখানে ওয়েটিংয়ে আছেন। কিন্তু ওভারঅল এখানে 18%, যেটা 20% পর্যন্ত স্বাভাবিক। এই জন্যে এটা নিয়ে যারা এখানে ওয়েটিংয়ে আছেন তাদের ওয়েটিংয়ে থাকতে হবে, কিছু করার নেই, এটা তাদের নর্মাল ম্যানার। এবার আমরা যদি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরিতে 8,52,700টি অ্যাপ্লিকেশন জমা, তার মধ্যে ব্যাকলগে আছে 3,80,100টি অ্যাপ্লিকেশন। তো এখানে এটা 45%, টোটাল অ্যাপ্লিকেশনের 45%। তো বোঝা যাচ্ছে যে এখানে একটা বিরাট সংখ্যক অ্যাপ্লিক্যান্ট ওয়েটিং আছে। তার মানে পার্মানেন্ট রেসিডেন্সির মধ্যে এখানে এক্সপ্রেস এন্ট্রি, তারপরে আপনার এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, বিশেষ করে ফ্যামিলি স্পন্সরশিপের ক্ষেত্রে, স্পাউজাল স্পন্সরশিপে মাঝে মাঝে অনেকে আমাদের প্রশ্ন করেন যে স্পাউজাল স্পন্সরশিপে পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন, কতদিন সময় লাগবে। দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা যদি ব্যাকলগে পড়ে থাকে, এই 45%-এর মধ্যে আছেন, তো ব্যাকলগে চলে গেলে সেটা একটা আনসার্টেনটির মধ্যে থাকে, সেটা কোনো নর্মাল প্রসেসিংয়ের মধ্যে পড়ে না। তখন অনেক ধরনের স্ক্রুটিনি হয়, সেগুলো ইমিগ্রেশন অফিসার কবে নাগাদ সেই আপনার ফাইলটি প্রসেস করবে তার উপর নির্ভর করবে। একবার ব্যাকলগে পড়ে গেলে সেই সময়টা একটা আনসার্টেনটির মধ্যে পড়ে যায়, যেটা রিপিটেডলি বললাম।
চেঞ্জ ফ্রম ফেব্রুয়ারি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল 8,42,600, বর্তমানে এটি 8,52,700। তার মানে এখানে ব্যাকলগে কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে গেছে। তো এটা অবশ্যই পজিটিভ ইস্যু না, নেগেটিভ ইস্যু, কারণ ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যার তুলনায় বা ব্যাকলগের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এবার আমরা কথা বলবো টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে। টেম্পোরারি রেসিডেন্সির ইনভেন্টরিতে আমরা দেখতে পাচ্ছি 8,84,600টি অ্যাপ্লিকেশন। এখানে ব্যাকলগে রয়েছে 3,56,200, 40% অফ টোটাল। এখানে আগে ব্যাকলগে ছিল 9,47,200, এখন ব্যাকলগে আছে 8,84,600। এখানে একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখানে ব্যাকলগে সংখ্যা কমে গেছে। তারপরে কিন্তু সংখ্যাটা একদম যে কম তা কিন্তু না। তো স্টাডি পারমিটে আবেদনকারী, ওয়ার্ক পারমিট কিংবা ভিজিটর ভিসা আবেদন করে যারা নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত সময় কোনটি, আপনি যে দেশের নাগরিক সে দেশের প্রসেসিং টাইম কত সময়, সেটি যদি ইমিগ্রেশন ওয়েবসাইটে আপনি সার্চ করেন, গুগল করেন, তাহলে একটা টাইম দেখাবে। সেই সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে না। এরকম 8,64,600 জন ব্যক্তি রয়েছে। তো আপনিও তার মধ্যে থাকতে পারেন। এই কারণে ওয়ারিড হওয়ার কিছু নেই, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেস হচ্ছে না, ওয়ারিড হওয়ার বিষয় এটি। কিন্তু আপনি যদি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পেয়ে যান, অর্থাৎ AOR, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা যত দেরি হোক না কেন এটা অবশ্যই প্রসেস করতে বাধ্য কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। হয় তারা রিফিউজ করবে, না হলে আপনার অ্যাকসেপ্ট করবে, কোনো না কোনো রেজাল্ট তারা দিবে। Applications which include study permit, work permit and visitor visa saw the most dramatic improvements. 62,600 reduction in total inventory and 58,300 drop in backlog. এখানে একটা রিপোর্ট দিয়েছে যদিও তারা, কিন্তু ওভারঅল ব্যাকলগ আসলে খুব কম যে তা না, আমরা যেটা দেখতে পেলাম। এবার এখানে পার্সেন্টেজ আকারে টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপের জন্যে আপনার টোটাল অ্যাপ্লিকেশন 2,39,400, ব্যাকলগে আছে 43,600, 18% ব্যাকলগ। পার্মানেন্ট রেসিডেন্সির জন্য 8,52,800টি অ্যাপ্লিকেশন, 3,80,100টি ব্যাকলগে, 45% এখানে আপনার টোটাল ব্যাকলগে আছে। টেম্পোরারি রেসিডেন্টের জন্য 8,84,600, টোটাল ব্যাকলগে আছে 3,56,200, 40% ব্যাকলগ। এখানে টোটাল যেটা হিসাব 19,76,700টি অ্যাপ্লিকেশন, তার মধ্যে ব্যাকলগে আছে 7,79,900টি। টোটাল ওভারঅল ব্যাকলগ হচ্ছে 39.45%। তার মানে নিয়ার অ্যাবাউট আপনার 39.5% ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং করতে পারতেছেন না। তো এই ব্যক্তিরা কিন্তু নিঃসন্দেহে একটা উদ্বিগ্ন অবস্থার মধ্যে থাকেন বা দিনাতিপাত করতে হচ্ছে। এটা সবসময়ই কিন্তু এই ব্যাকলগ কম বেশি থাকে, খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আবার ওয়ারিড হওয়ার বিষয় আছেও, দুটোই বলবো। কী জন্যে, আপনার হয়তো একটা গোল ছিল যে আপনি হয়তো বা জুন মাসে কানাডাতে আসবেন, এখন আপনার রেজাল্ট আসে নাই, তো আপনার হয়তো বাচ্চাকে আপনি ভর্তি করে দিবেন, তার জন্যই ইমিগ্রেশনের প্রোগ্রাম করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট পান নাই। সুতরাং এই বিষয়গুলো আপনাদের জন্য কনফিউজিং বা কষ্টের বিষয় হওয়াটাই স্বাভাবিক। তো এখানে ব্যাকলগ ভার্সেস আরসিসির প্রসেসিং স্ট্যান্ডার্ড যেটা বলছিলাম, যে ওভারঅল যেটা আপনার ব্যাকলগ হওয়ার কথা ছিল ওভারঅল 20%, সেখানে এটা ডাবল রয়ে গেছে ব্যাকলগে, 39.50%। তার মানে এটা ডাবল ব্যাকলগে অবস্থান। এখানে কিছু কিছু অ্যাপ্লিকেশনের স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমটা এখানে দেখতে পাচ্ছেন। স্পাউজাল স্পন্সরশিপে যারা আবেদন করেন তাদের জন্য 12 মাস, এক্সপ্রেসের জন্য 6 মাস, স্টাডি পারমিটের জন্য 8 সপ্তাহ, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য 12 সপ্তাহ। কিন্তু এই সময়ের জন্যের মধ্যে সবগুলো প্রসেসিং হচ্ছে না, তারা কিন্তু ব্যাকলগের পড়ে গেছেন। তো আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না। যারা শুনছেন তাদের ওয়েটিংয়ে থাকা ছাড়া কোনো ওয়ে নেই। যতদিন পর্যন্ত না আপনি রেজাল্ট পেয়েছেন ততদিন ওয়েটিংয়ে থাকতে হবে। তো আজকের আলোচনাগুলো যদি আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই আমরা সেটার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আমাদের কাছে ইমেল করতে পারেন যে কোনো কোয়েরির কারণে, canadaandglobalvisa@gmail.com এই আইডিতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ডিটেলস বিস্তারিত লিখে পাঠাবেন, আমরা আমাদের সুযোগ সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।